আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙার ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে 9 শ্রমিকের মৃত্যু, অসুস্থ অন্তত 25 জন হাসপাতালে। মালিক পক্ষের গাফিলতি খতিয়ে দেখছে প্রশাসন। গ্যাস বাড়ির যেগুলো আসিল সব অজ্ঞান, যে উদ্ধার করতেছে সে অজ্ঞান। নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, ওরা জায়গায় এক্সপোর্টেড হয়ে গেছে। তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। গ্যাস সংকটে স্থবির শিল্প কলকারখানার উৎপাদন, ফিলিং স্টেশনে গাড়ির দীর্ঘ সারি, জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, বেড়েছে লোডশেডিং। সব কারেন্টে চলে, কারেন্ট না থাকলে তো আমাদের কাজ বন্ধ। মালিকের জমা কমে না, আমাদের মনে করেন টোটালে 200-300 পাইলে পাইন, না পাইলে খালি পকেটে বাসা যায়। 5 মাসে লোডশেডিং এর ইতিহাস ভেঙেছে সরকার, অভিযোগ এনসিপি নেতাদের। বললেন শেখ হাসিনাকে ফেরানোর আগে প্রধানমন্ত্রীর ভারত সফর মেনে নেবে না জনগণ। 6 মাসের লক্ষ্য পূরণে সফল হয়েছে সরকার, মন্তব্য রিজভী আহমেদের। মানবিক দেশ গড়তে আজ এগিয়ে চলছে বললেন ডাক্তার জাহিদ। হামি মৃত্যু ঠেকানো যাচ্ছে না, 6 মাসে প্রাণহানি 900 ছুঁই। রাজধানীতে বাইরের রোগের চাপ কমছে না, প্রাথমিক সেবা না পাওয়ার অভিযোগ। টাইফয়েড হয়েছিল, টাইফয়েড নিউমোনিয়া, গ্রামের হাসপাতালে ভর্তি হয়েছিল। নর্মাল নাপ পাখা হয়েছি, বাসায় যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু এখন রেস্ট দেখা গেছে, এর জন্য এখানে নিয়ে আসছি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজনীন আহসান। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে ক্র্যাব জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে এখন পর্যন্ত 9 শ্রমিকের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দুর্ঘটনার পর বিষাক্ত গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ে। এলএনজি বহন করা জাহাজটি রাসায়নিক মুক্ত না করেই কাটার ফলে ভয়াবহ এই প্রাণহানি বলছে ফায়ার সার্ভিস। আর বিকেলে আহতদের দেখতে গিয়ে এই ঘটনায় কারো গাফিলতি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল নামের এই শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার কাজ শুরু করে শ্রমিকরা। হঠাৎ বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে যান বেশ কয়েকজন শ্রমিক। জাহাজটির একটি ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হতে দেখে কয়েকজন শ্রমিক এগিয়ে গিয়ে ঘটনা কি জানার চেষ্টা করে। এ সময় তারাও বিষাক্ত গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন। ঘটনাস্থলেই মারা যান 2 শ্রমিক। অসুস্থদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পর সেখানে আরও 6 শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদের মধ্যে খোকন ও রানার বাড়ি গাইবান্ধা, আর সানি, পলাশ, মনসুর এবং নাসিরের বাড়ি সীতাকুণ্ডে। এরা ওইখানে যে কাটিং করার সময় যেগুলো গ্যাস বাইর হওয়ার সাথে তারা অজ্ঞান হয়ে গেছে। গ্যাস বাড়ির যেগুলো আসিল সব অজ্ঞান, যে উদ্ধার করতেছে সে অজ্ঞান, যে উদ্ধার করতেছে সে অজ্ঞান। 5টা লাশ আমাদের গাড়িতে করে আনছি, একটা লোক মোটামুটি সুস্থ আছে, আর 5 জন অলরেডি ডেড। যেগুলো এখন আমি এই মাত্র নামাইলাম। গ্যাসটা লিকেজ হয়ে ওদের নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, ওরা জায়গায় এক্সপোর্টেড হয়ে গেছে আর কি। ওনাদের ইনজুরিও আছে, বডিতে ইনজুরিও আছে, আবার হচ্ছে যে একটা গ্যাস ওদের ইনহেলেশন একটা ইনজুরি আছে বলি আমরা, এগুলো হইতে পারে আর কি, এটা হইতে পারে। এদিকে বিকেলে আহত শ্রমিকদের দেখতে এবং নিহতের স্বজনদের সমবেদনা জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনীয় যা যা করা তা করা হবে। শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা। এর আগে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিস কর্মীরা। তারা জানায় শিপ ব্রেকিং ইয়ার্ডটিতে যে জাহাজটি কাটা হচ্ছিল সেটি এলএনজি বহন করত। কাটার আগে জাহাজটি থেকে কার্বন মনোক্সাইড জাতীয় গ্যাস মুক্ত না করায় এই ভয়াবহ দুর্ঘটনা। আর এই ঘটনায় কারো গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। যখন লিঙ্কেজ থাকে, সেফটির বিষয়গুলো নিরাপত্তা তারা সঠিকভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, এটা আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝানো যাবে এটা আসলে। দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের আশ্বাস দেন ইয়ার্ড মালিক কর্তৃপক্ষ।
যারা আহত হয়েছে তাদের সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত তাদের ক্ষতিপূরণ এবং যারা নিহত হয়েছে ওনাদের রাষ্ট্রীয় এবং সামাজিকভাবে আমাদের এলাকার এবং আমাদের বিএসবি এর নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে যেটা আমাদের সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার সেটা আমরা দেব। শহীদুল সুমন, যমুনা নিউজ। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকটে চরম ভোগান্তিতে চালকরা। কোথাও কোথাও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস, আবার কোথাও স্বল্প চাপের কারণে বন্ধ রাখতে হচ্ছে স্টেশন। এতে একদিকে যেমন ব্যাহত হচ্ছে গণপরিবহন ও রাইড শেয়ারিং সেবা, অন্যদিকে আয় কমে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের চালকরা। শুধু পরিবহন খাতই নয়, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় আবাসিক গ্যাস সংকটও ভোগাচ্ছে নগরবাসীকে। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, তবুও রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোই ভোগান্তির চিত্র অভিন্ন। ভোর থেকেই গ্যাসের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সিএনজি চালিত অটোরিকশা, গাড়িসহ অন্যান্য যানবাহনকে। চালকদের অভিযোগ, গ্যাসের জন্য দিনের কর্মঘণ্টার বড় একটি অংশ নষ্ট হচ্ছে। গ্যাস না পাওয়ায় যাত্রী পরিবহন কমে গেছে, টান পড়েছে রোজগারে। এতে মালিকের জমা পরিশোধে বেগ পেতে হচ্ছে চালকদের। কঠিন হয়ে পড়েছে পরিবারের খরচ চালানো। কি কষ্টের মধ্যে আছি, বাসায় প্রকাশ করতে পারবো না। বাসায় গেলে বেতন নিতে পারি না, এই বাজার করতে পারি না। 200-300 পাইলে পাই, না পাইলে খালি পকেটে বাসায় যাই। গ্যাস নিতে সকালবেলা বের হয়ে আসছি, এখনো পর্যন্ত গ্যাস পাই নাই। এখন গ্যাস ঢুকে মনে করেন যে 30-40 টাকার 3 ঘন্টা সিরিয়াল ধরে মনে করেন না তুলতে পারি গাড়ির জমা, না দিতে পারি বাড়ির টাকা। গ্যাসের অভাবে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনের চিত্রটাও বদলে গেছে। কোথাও দীর্ঘ লাইন, কোথাও গ্যাসের চাপ না থাকায় পুরোপুরি বন্ধ স্টেশন। পাম্পের সামনে ঝুলছে সাইনবোর্ড। আমাদের আর কিছু বলার আছে? সাধারণ মানুষের ভোগান্তিকে কারোর কিছু বলার নাই, আমাদের শোনারই লোক নেই। তো আমার এই গাড়ি হলো ওভারে চলে, মনে করেন 2 টিপ মারলে আমার গ্যাস শেষ। 11 ঘন্টা লাইনে থাইকা তারপর গ্যাস পাই 300 টাকার 400 টাকার। আমি তো সকাল ফজর নামাজ পড়ে 6টার সময় এসে লাইন ধরছি, বাংলা মোটর থেকে এখনো পাই নাই। অলরেডি 5 ঘন্টা চলে গেছে। আজানের আগে আসছি, এখনো বসে রয়েছি। শুধু সিএনজি স্টেশনেই নয়, আবাসিক পর্যায়েও তীব্র হয়েছে গ্যাসের সংকট। রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েক সপ্তাহ ধরে গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন বাসিন্দারা। আর্থিক ক্ষতির সম্মুখীন হলেও বাইরে থেকে খাবার কিনে খেতে হচ্ছে বলেও জানান অনেকে। গ্যাস নাই, 15-20 দিন গ্যাস না হলে মানুষ চলবে কিভাবে? আমরা খাবো কি? এই বাজারেতে এই নিয়ে খাওয়া এসব সম্ভব? দীর্ঘদিন যাবৎ এই এলাকায় এমনিতেই গ্যাস পাওয়া যায় না। গ্যাস না থাকার কারণে জনজীবনে এত দুর্ভোগ বলার বাইরে। এখনকার অবস্থা টোটালি একবারে গ্যাস নাই, রান্না করতে আমাদের একবারেই করা যাচ্ছে না রান্না, বাইরের থেকে খাবার নিয়ে আসতে হয়, খাইতে হয়। গ্যাস না পেয়ে চালকদের আয় কমে যাওয়া এবং বাসাবাড়িতে রান্নার গ্যাসের সংকট, সব মিলিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ বাড়ছে নগরবাসীর। এখন প্রশ্ন, কবে স্বাভাবিক হবে সরবরাহ আর কবে শেষ হবে এই ভোগান্তির? শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। অনেক বাসাবাড়িতে জ্বলছে না চুলা। ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকরা। সংকট নিরসনের দাবিতে বিক্ষোভও হয়েছে। তীব্র গ্যাস সংকটের বিরূপ প্রভাব পড়েছে শিল্প খাতেও। অচল হয়ে পড়েছে শত শত কারখানা। গ্যাসের লাইন থাকলেও রান্নার হাঁড়ি বসেছে সিলিন্ডারের চুলায়। গ্যাস সংকটে বাধ্য হয়েই এমন অবস্থা। কদিন ধরে চরম ভোগান্তিতে গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড এলাকার বাসিন্দারা। গাজীপুর ছাড়াও একই চিত্র চট্টগ্রাম, নরসিংদী, ফেনী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায়। গ্যাসের চাপ কম থাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা, তাই সিলিন্ডার গ্যাস কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন অনেকেই। বাড়তি খরচ সামাল দিতে হিমশিম অবস্থা। আমরা যদি সিলিন্ডার ব্যবহার করি তাহলে আমাদের খরচটা বেশি হয়ে যায়। ভাত বসাইছি, ভাত হয় নেই, মানে একবারে কমে গেছিল গ্যাস। খাওয়া দাওয়ার কষ্ট, আমাকে অফিসের ঝামেলা ওই জায়গায় সমস্যা হয়। সাপ্তাহিক ছুটির দিনেও ফিলিং স্টেশনগুলোতে মিলছে না গ্যাস। সাময়িকভাবে বন্ধ অনেক পাম্প। কাঙ্ক্ষিত জ্বালানি না পেয়ে ক্ষুব্ধ যানবাহন চালকরা। চাঁদপুরের হাজীগঞ্জে আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে। গ্যাসের যে পরিস্থিতি, আঙ্গুর ভিক্ষা হলেও ভাত পাইতাম না। প্রচুর পরিমাণ লাইন বাজার হয়েছে, এই 1.5 কিলোমিটার পর্যন্ত। 8-9 ঘন্টা সিরিয়াল দিয়ে 150 টাকা 200 টাকার গ্যাস পাচ্ছি। রাতে 3টা আসছি, কোনো গ্যাস পাই নেই। এভাবে আমাদের দ্বারা গাড়ি চালানো সম্ভব না। সাধারণ শিক্ষার্থী যেখানে 50 টাকার ভাড়া এখন
দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে। গ্যাসের লাইনে যদি সমস্যা থাকে তাহলে একেবারে টোটালি ফার্ম বন্ধ থাকুক। আমাদেরকে এত হয়রানি করার কি দরকার? আমরা প্রতিনিয়ত হয়রানি হচ্ছি সব জায়গায়। তীব্র গ্যাস সংকটের বিরূপ প্রভাব পড়েছে শিল্প খাতেও। ব্যাহত হচ্ছে উৎপাদন, বন্ধ হয়ে গেছে শত শত কারখানা, বিপাকে শ্রমিক ও শিল্প উদ্যোক্তারা। গ্যাস যদি না থাকে তো আমরা কিভাবে কাজ করে খাবো, কিভাবে করে খাবো? আমাদের সংসার চালাইতে হবে গ্যাস করে কাজ করে। গ্যাসের সমস্যার জন্য ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আমাদের কাজকর্ম এবং পরিবার সহ আমাদের সমস্যা হয়ে যাবে। সমাজ যত দ্রুত করবে তত আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ফ্যাক্টরি, টেক্সটাইল এগুলি শ্রমিকরা কাজ করতে পারবে, আমরা প্রোডাকশন করতে পারবো। প্রোডাকশনটা এখন আমাদের প্রায় জিরো লেভেলে চলে আসছে। সংশ্লিষ্টরা বলছে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ অনেক কমে যাওয়ায় সংকট তৈরি হয়েছে। কবে নাগাদ এই সংকট কাটবে তাও সুনির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বিদ্যুৎ সংকটের প্রভাব সারা দেশের মতো রাজধানীতেও পড়ছে। বিভিন্ন এলাকায় কয়েক ঘন্টা করে লোডশেডিংয়ে ভুগছে সাধারণ মানুষ। বিশেষ করে শতভাগ বিদ্যুৎ নির্ভর প্রতিষ্ঠান ও পেশাজীবীরা পড়ছেন ক্ষতির মুখে। লোডশেডিংয়ে দিনে কয়েক ঘন্টা করে কাজ বন্ধ থাকায় কমে গেছে আয়। ছাঁটাইয়ের শিকার হচ্ছেন অনেক কর্মচারী। রাজধানীর 5টি এলাকায় 5 ধরনের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পেয়েছে যমুনা টেলিভিশন। রাকিবুল ইসলামের ছবিতে জানাচ্ছেন শাকিল হাসান। মগবাজার রেলগেটে ছোট একটি ওয়ার্কশপ চালান নাসির। 3 জন মাত্র কর্মচারী। মাসে যে কয়েকটি কাজ পান তা দিয়ে ভালোই চলত তার। শতভাগ বিদ্যুতের উপর নির্ভর এই প্রতিষ্ঠান চালাতে সম্প্রতি হিমশিম খাচ্ছেন তিনি। প্রতিদিন কয়েক ঘন্টার লোডশেডিংয়ে বন্ধ থাকছে কাজ। দিনে প্রায় একবার দুইবার যায় এরকম যাওয়া পড়ে। বিদ্যুৎ দিয়ে কাজ, কিন্তু ওই দেখা গেল যদি আমার ওয়ালিং এর কাজ থাকে তাহলে কাজ বন্ধ থাকে, আর যদি এমনি যদি কারেন্ট ছাড়া কোনো কাজ থাকে তাহলে রানিং চালাই যায়। মগবাজার থেকে যাই নীলক্ষেত। এখানকার গাউসুল আজম মার্কেটে আছে বেশ কয়েকটি ছাপাখানা। আগে এখানে অনেক রাত পর্যন্ত কাজ চলত। এখন সরকারের নির্দেশনা মেনে সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। এইসব প্রতিষ্ঠানে কাজ করেন অনেক শ্রমিক। সামনে কি হবে তা জানেন না ব্যবসায়ীরা। বিদ্যুৎ ছাড়া এই মেশিন তো কোনো জেনারেটর চালানো সম্ভব না, আইপিএস দিয়ে চালানো সম্ভব না, একমাত্র বিদ্যুৎ দিয়ে সম্ভব। লোডশেডিং এর জন্য প্রোডাকশন হ্যাম্পার হয়, কাস্টমারের সময় মতো কাস্টমারের ডেলিভারিটা আমরা করতে পারি না, কাস্টমারের সাথে আমাদের সম্পর্কটা খারাপ হয়ে যায়। আমাদের দেখা গেল যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা যদি না করতে পারি আমাদের তখন এমপ্লয়ীদের স্যালারি দিতে আমাদের একটু প্রবলেম হয়ে যায়। নীলক্ষেতের ফটোকপির দোকানগুলো প্রয়োজন মেটায় শিক্ষার্থীদের। শুক্রবার ছুটির দিনেও ব্যস্ততা থাকে এখানে। আমাদের কাজ তো টোটালি বন্ধ থাকে, আর লোডশেডিং হলে 1 ঘন্টা এরকম যায়, 1 ঘন্টা, আধা ঘন্টা, 40 মিনিট। যখন চাপ থাকে তো আমাদের জন্য এটা খুব প্যারা হয়ে যায় যে কাজটা আমরা সময় মতো করতে পারি না। 2 ঘন্টা কম মানে অনেক কিছুই। রাজধানীর প্রতিটি এলাকায় আছে ছোট লন্ড্রি। একজন ব্যক্তি আর একটি আয়রনে চলে এসব প্রতিষ্ঠান। ক্ষুদ্র বিনিয়োগে পরিচালিত এসব প্রতিষ্ঠানগুলো শতভাগ বিদ্যুৎ নির্ভর। সামান্য আয়ে চলে এক একটি পরিবার। লোডশেডিংয়ের ভিতরে কাজ হয় নাই, ডেলিভারি দিতে পারি না, বলি যে পরে আসেন, সকালেরটা বিকালে দেই, বিকালেরটা রাত্রে দেই, রাত্রেটা পরের দিন দেই। পান্থপথে 13 বছর ধরে এই কাপড়ের দোকানটি চালান আলম। একটি মাত্র সেলাই মেশিন নিজেই চালান। সম্প্রতি ব্যবসায় মন্দা যাচ্ছে বলে ছাঁটাই করেছেন কর্মচারী। বিদ্যুৎ তো আপনার আগে কোনো সমস্যা ছিল না, কিন্তু আপনার এই 4-5 দিন ধরে দেখতেছি সমস্যাটা বেশি। আগে তো আমরা পায়ে চালাইতাম, এখন তো আপনার পায়ে আর চলে না, এখন সব কারেন্টে চলে। কারেন্ট না থাকলে তো আমাদের কাজ বন্ধ। লোডশেডিং বাড়লে শতভাগ বিদ্যুৎ নির্ভর এসব ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলো পথে বসবে। সঙ্গে সংকটে পড়বে হাজারো পরিবার। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরানোর আগে প্রধানমন্ত্রীর ভারত সফর মেনে নেবে না জনগণ, এমন মন্তব্য করেছেন এনসিপি নেতারা। বিকেলে রাজধানীর যাত্রাবাড়িতে গণসমাবেশে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের হাতে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত থাকতে পারছে না। দেশ জ্বালানি ও গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, বর্তমান সরকার 5 মাসে লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, জুলাই হত্যার জন্য যারা দায়ী তাদের বিচার নিশ্চিত করবে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, তেল গ্যাস বিদ্যুৎ সংকটের সমাধান, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে রাজধানীর যাত্রাবাড়িতে গণসমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সরকারি পদে থেকে রাষ্ট্রীয় কোষাগারের টাকা ব্যবহার করে এনসিপির নেতারা সরকারের প্রতি দেশ গড়তে দলীয়করণ বন্ধের আহ্বান জানান। তারা বলেন, গদি রক্ষা করতে হলে সংস্কার বাস্তবায়ন করতে হবে।
জনগণের কাছে জবাবদিহিতা করেন, দলীয়করণ বন্ধ করেন, জনগণের গ্যাস বিদ্যুৎ জ্বালানির সমস্যা সমাধান করেন। তারেক রহমান গদি ছাইড়া দেন, যদি গদি টিকাইতে হয় বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে। দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, শেখ হাসিনাকে ফেরানোর আগে প্রধানমন্ত্রীর ভারত সফর মেনে নেবে না জনগণ। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার জন্য দায়ী যারা ভারতের আশ্রয়ে প্রশ্রয়ে এই সাক্ষাৎকার তারপরে প্রেস ব্রিফিং করে যাচ্ছে এবং সর্বশেষ ওসমান হাদির খুনিরা যারা ভারতের হাতে বন্দী অবস্থায় আছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে ফেরত না দেওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটা এই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, তারেক রহমানের হাতে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত নয়। এ সময় তিনি জ্বালানি সংকট মোকাবেলায় সরকার ব্যর্থ বলেও মন্তব্য করেন। পুরো বাংলাদেশ তীব্র জ্বালানি সংকটে ভুগতেছে এই মুহূর্তে, এবং আমরা বলেছি সরকারের অপরিকল্পনা, সরকারের নজিরবিহীন লুটপাট, দুর্নীতি এর জন্য দায়ী। বাংলাদেশের ইতিহাসে লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। তারেক রহমানের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতে পারছে না। গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করেছে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। এই গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 6 মাসের লক্ষ্য পূরণে সরকার সফল, এমনটা দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া দোয়া মাহফিল অনুষ্ঠান নিয়ে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের আরেক অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক দেশ গড়তে নির্বাচনের সময় থেকে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আগামীকাল শনিবার দোয়া মাহফিলের আয়োজন করেছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। ব্রিফিংয়ের এক পর্যায়ে উঠে আসে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পর বিএনপির পরবর্তী মহাসচিব কে হবেন সেই প্রসঙ্গ। এ বিষয়ে দলটির যুগ্ম মহাসচিব জানান, দল যেভাবে সিদ্ধান্ত নেবে সেভাবে বিএনপির পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি মনোনয়নের পর দল থেকে পদত্যাগ করার বিষয়টি নিয়েও কথা বলেন তিনি। শপথ করার পূর্বে দলের পদ থেকে বা সরকারের অন্য পদ, মন্ত্রী হোক বা এমপি হোক, এখান থেকে যে পদত্যাগ করতে হবে, এ ধরনের কোনো ধরনের বাধ্যবাধকতা নেই আইনগতভাবে। কিন্তু যেহেতু উনি রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, এই কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। ক্ষমতা গ্রহণের পর 6 মাসের নির্ধারিত লক্ষ্য পূরণে সরকার সফল হয়েছে বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। 6 মাসের মধ্যে টোটাল যে অঙ্গীকার বা ম্যানিফেস্টোর কত অংশ হয়, সেই অংশ অনুযায়ী 6 মাসের যে লক্ষ্য, সে লক্ষ্য মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে। কোথাও হয়তো 19-20 হতে পারে। এর পরবর্তী 6 মাস আরও জোরালোভাবে এটা অ্যাক্সেলারেট হবে। জাতীয় প্রেস ক্লাবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় বিকেলে। সেখানে সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক দেশ গড়তে কাজ করছে সরকার। পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলেন এবং এগিয়ে যাওয়া জনগোষ্ঠী, বয়স্ক মানুষ এবং আজকের জন্ম নেওয়া শিশু, সবাইকে আমরা অ্যাড্রেস করতে চাই। সেজন্য আমরা বলি যে একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। শারীরিক বিকাশের পাশাপাশি শিশুদের মানসিক বিকাশের দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। আমরা সবাইকে নিয়ে এমন একটা বাংলাদেশ করতে চাই যে বাংলাদেশে কেউ পিছিয়ে থাকবে না। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। 6 মাসের বেশি সময় হামের প্রকোপ, এখনও মৃত্যু থামছে না। এ পর্যন্ত হাম ও উপসর্গের মৃত্যুর সংখ্যা 900 ছুঁই। রাজধানীতে রোগীর সংখ্যা কিছুটা কমলেও ঢাকার বাইরে থেকে রোগী আসছে বেশি। মহাখালী ডিএনসিসি হাসপাতালে আসছে এমন রোগীর অভিভাবকদের অভিযোগ যথাযথ প্রাথমিক চিকিৎসা না পাওয়ার। চিকিৎসকরা বলছেন, টিকার কার্যকারী প্রভাব পেতে আরও সময় লাগবে।
মেজেলস ভাইরাস চেপে ধরেছে শিশুর ফুসফুস। বেশিরভাগ রোগী আক্রান্ত হচ্ছে নিউমোনিয়ায়। নিয়মিত চিকিৎসার পাশাপাশি শিশুর শ্বাস প্রশ্বাসের কষ্ট প্রশমনে ব্যবহার করতে হচ্ছে বাবল সিপ্যাপ নেবুলাইজার। 5 মিনিট করে 3 মিনিট 15 মিনিট দিই। টাইফয়েড নিউমোনিয়া হয়েছে, তারপরে থেকে আবার হাম, এখন আবার পাতলা পায়খানা হাম, আর জ্বর কমে না। যখন গ্রামে আসছিলাম না, গ্রামে তো আজকে গ্রামের হাসপাতাল ছিল আর কি। গ্রামে হলো আপনার ওই যে টাইফয়েড হয়েছিল, টাইফয়েড নিউমোনিয়া, গ্রামের হাসপাতালে ভর্তি হয়েছিল। মহাখালী ডিএনসিসি হাসপাতালে শয্যার বিপরীতে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমে আসলেও বিভিন্ন জেলা থেকে আসা রোগী কমছে না। মুন্সিগঞ্জে টিকা কার্যক্রমে তারিখ পেলেও তার আগেই হাম আক্রান্ত হয় 9 মাসের ইয়ানা। জেলার হাসপাতালগুলোয় কয়েকদিনে জ্বরের চিকিৎসা নিলেও শনাক্ত হয়নি হাম। অভিভাবকদের দাবি, ঢাকার বাইরে থেকে আসা রোগীদের অনেকেই যথাযথ প্রাথমিক চিকিৎসা পাননি। রক্ত পরীক্ষার পরে কিছু ধরা পড়েনি, সব ভালো ছিল, কিন্তু জ্বর ক্রমাগত বাড়তেই ছিল, কমতে ছিল না। সো তারপরে আর কি আমরা মুন্সিগঞ্জ সদর হাসপাতালে ওইখান থেকে যাই, তারপর আমাদের এই হসপিটালের ঠিকানা দেয়, তো এখানে আসার পরে ট্রিটমেন্ট চলতেছে। এমনি নর্মাল নাপা খাওয়াইছি, বাসায় যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু এখন র্যাশ দেখা গেছে, এর জন্য এখানে নিয়ে আসছি। জেলাভিত্তিক যে হসপিটাল ছিল ওইখানে নিয়েছিলাম, ওইখান থেকে কোনো ট্রিটমেন্ট পাইনি। পরে পাঠাচ্ছিল ঢাকা মেডিকেল ডিরেক্টলি এখানে ডিএনসিসি হসপিটাল নিয়ে আসছে। নতুন রোগীর সংখ্যা কমতে শুরু করলেও জরুরি অবস্থায় আসছে অনেক শিশু, যাদের বেশিরভাগের বয়স 3 থেকে 9 মাস। ডিএনসিসি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিট বা HDU-তে চিকিৎসাধীন অর্ধশতাধিক রোগী। অনেকে সুস্থ হয়ে ফিরলেও আক্রান্ত হচ্ছে ভাই বোন বা পরিবারের অন্য সদস্যরা। 3 মাস শেষ হয়ে গেছে, এখন 13 দিন চলে, 4 মাস পড়ছে। আজকে আবার এই বাচ্চাকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসা হয়েছে। বয়স যদি হয় তাহলে দিয়ে দিবে, আর যদি না হয় তাহলে দিবে। চিকিৎসকরা বলছেন, টিকা কার্যক্রমের প্রভাব পড়তে আরও সময় লাগবে। শিশুদের জন্য মাস্ক সহ বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ইতালির রোমে নৃশংস হত্যাকাণ্ডের শিকার একই পরিবারের 3 সদস্যের মরদেহ দেশে ফিরেছে। সকালে স্বজনদের সঙ্গে নোয়াখালীর কোম্পানিগঞ্জের পথে রওনা হন বেঁচে যাওয়া একমাত্র সন্তান অয়ন। এ ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশিকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। দ্রুত বিচার দাবি করেছেন স্বজনরা। নতুন জীবনের স্বপ্ন নিয়ে ইতালিতে পাড়ি দিয়েছিল পরিবারটি, কিন্তু রোমে এক রাতেই সব শেষ। গত 26 জুন নিজ বাসায় নৃশংস হামলায় নিহত হন অয়নের বাবা, মা ও ছোট বোন। গুরুতর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান অয়ন। সেই রাতের ভয়াবহ স্মৃতি নিয়েই শুক্রবার সকালে ঢাকায় ফিরেছেন অয়ন। তবে একা নন, সঙ্গে 3টি কফিনে ফিরেছেন তার বাবা, মা আর ছোট বোন। ইতালিয়ান বাংলাদেশ এম্বাসিকে রোমের, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। ওরা আমার সাথে সেই 26 তারিখ থেকে শেষ পর্যন্ত ওরা আমার পাশে ছিল, আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে, ওদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং ইতালিয়ান যারা নাগরিক ছিল ওই দেশের, ওদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ, কারণ ওরা শুরু থেকে পাশে ছিল, আমার আব্বুর কলিগরা, ফ্রেন্ডরা। হত্যাকাণ্ডের ঘটনায় শাহাদাত নামে এক বাংলাদেশি প্রবাসীকে অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে ইতালির পুলিশ। তাকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে তদন্ত চলছে। স্বজনদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। উনি ওরও বলছে যে তোর আব্বু আম্মু ঝগড়া লাগছে, তুই আয় আর মেসেজ, আর হেসে তো নামাল বলছে এটা মারি গেলাম, মারি গেলে তো সে নিশান, তাইলে হেতারা নিজের কেউ মাইকে কারা বলতে পারবে না। ওই নাতিটা এখন দেখছে, এখন হেতার প্রকার হয়ে গেছে। আমাদের মানে সব পর্যায়ে ওরা কমিউনিকেশন করছে এবং থানা খোঁজখবর নিচ্ছে, ঢাকার গোয়েন্দা বিভাগও আই থিঙ্ক ওদের সাথে কাজ করছে। তো ওরা ওদের মতো করে খুব ভালো কাজ করছে। আমরা মোটামুটি ইটালিয়ান পুলিশের কাজেও আমরা স্যাটিসফাইড। হয়তো আসামি ওরা ধরতে পারেনি, কিন্তু ওরা ভালো কাজ করছে, এটা আমরা বুঝতে পারছি। ঢাকা থেকে মরদেহ 3টি নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিজ গ্রামে দাফন করা হয়। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে এখন কোনো গ্যাং সক্রিয় নেই বলে দাবি করেছে র্যাব। সংস্থাটির দাবি, ওই এলাকাকে গডফাদার মুক্ত করতে ধারাবাহিক অভিযান চলছে। কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমন হত্যা মামলার অন্যতম আসামি জহিরুল ইসলাম সহ 5 জনকে গ্রেফতারের পর এ তথ্য জানান র্যাব 2-এর অধিনায়ক নইমুল হাসান। গত 12 এপ্রিল মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে কিশোর গ্যাংয়ের 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অ্যালেক্স ইমন গ্রুপের মূল হোতা ইমন ওরফে অ্যালেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে ঘটনাস্থল থেকে 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার ইমন হত্যা মামলার আরও 5 আসামিকে নতুন অস্ত্রসহ গ্রেফতার করে র্যাব। প্রেস ব্রিফিংয়ে র্যাব 2-এর অধিনায়ক দাবি করেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই অ্যালেক্স ইমনকে হত্যা করে জহিরুল ও তার সহযোগীরা।
র্যাব 2-এর আভিযানিক দলটি আসামি পিঞ্জিরের আব্বিস দেওয়ার তথ্য মতে মোহাম্মদপুর এলাকার আলোচিত অ্যালেক্স ইমন হত্যা মামলার 7 নম্বর আসামি জহিরুল ইসলাম ওরফে রিপেল ওরফে বিপুলকে একটি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করে। র্যাব 2 বলছে মোহাম্মদপুরে বর্তমানে কোনো গ্যাং সক্রিয় নেই, তবে অপরাধী ও গডফাদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। এখন কোনো গ্যাংই সক্রিয় নাই, সবাইকে আমরা সাপ্রেস করে ফেলছি। আমরা গডফাদারদেরকে গ্রেপ্তার করছি দেখেই মোহাম্মদপুর আগের তুলনায় অনেকটা স্থিতিশীল এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতে, নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর আরও বেশি নিরাপত্তা প্রিয় হবে এবং সবাই নিরাপদে মোহাম্মদপুরে বসবাস করতে পারবে। এলাকার অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। যেই সব জায়গায় একটু থ্রেট আছে সেই সব জায়গাগুলোকে আমরা স্পেশাল অ্যাটেনশন দিচ্ছি। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সিলেটে ওভারটেক করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটায় বেঙ্গল পরিবহনের একটি বেপরোয়া ডাবল ডেকার স্লিপার বাস। অনুসন্ধান বলছে মধ্যম সারির মোটরযান হিসেবে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নিয়ে আকৃতি বদলে তৈরি করা হয় এই ভারী ডাবল ডেকার বাস। সাধারণ বাসের বডি কেটে ওপর নিচ 2 তলা কেবিন করায় গাড়ির ভর কেন্দ্র সরে যায়, ফলে হাইওয়েতে উচ্চ গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারায় চালক। বিআরটিএ বলছে দেশে স্লিপার বাসের কোনো অনুমতি নেই, তথ্য পেলে ব্যবস্থা নেন তারা। আর যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন শুধু রেজিস্ট্রেশন দিয়েই দায় এড়িয়ে যাচ্ছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। ঢাকা সিলেট মহাসড়ক 7 আগস্ট সকালে সিলেট থেকে যাত্রী বোঝাই ইউনিক পরিবহন ঢাকায় ফিরছিল। হঠাৎ বিপরীত দিক থেকে ছুটে আসা বেঙ্গল পরিবহনের বেপরোয়া স্লিপার বাসের ধাক্কা। একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করার মূল্য দিতে ঝরে গেল 9টি তাজা প্রাণ। বেঙ্গল পরিবহনের এই ডাবল ডেকার বাসটি 3 মাস আগে বিআরটিএ থেকে রেজিস্ট্রেশন নেয় মধ্যম সারির মোটরযান হিসেবে, অর্থাৎ যাত্রী মালামাল সহ মোটরযানটির সর্বোচ্চ ওজন হওয়ার কথা 7.5 থেকে 12 টনের মধ্যে। কিন্তু বাসটির আকারে বিকৃতি ঘটিয়ে তৈরি করা হয় ডাবল ডেকার স্লিপার বাস। একটি সাধারণ মানের ডাবল ডেকার স্লিপার বাসের ওজন হয় ভারসহ 16 থেকে 19 টন বা তারও বেশি। যোগাযোগ বিশেষজ্ঞদের মতে বাসের ভারী যন্ত্রাংশ থাকে নিচের দিকে, ভরকেন্দ্র রাখা হয় মাটির কাছাকাছি। সাধারণ বাস কেটে ওপর নিচ 2 তলা কেবিন তৈরি করায় উপরের বার্থে থাকা যাত্রী ও মালামালের কারণে বাসের সামগ্রিক ভরকেন্দ্র অনেক উপরে উঠে যায়। সামান্য বাঁক নিলেই উপরের অংশ নিচের চ্যাসিসের তুলনায় বেশি হেলে পড়ে। এই অবস্থায় বাসটি আর চালকের নিয়ন্ত্রণে থাকে না। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী রেজিস্ট্রেশন নেয়ার পর মোটরযানে কোনো পরিবর্তন আনতে হলে আবার বিআরটিএ থেকে অনুমোদন নিতে হয়। নির্ধারিত মডেলের বাইরে গিয়ে মোটরযানের আকারে পরিবর্তন আনলে আছে 1 থেকে 3 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান। ঘটনার একদিন পর বাস দুটির রেজিস্ট্রেশন বাতিল করে সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। প্রতিষ্ঠানটি বলছে দেশে এখনও স্লিপার বাসের কোনো অনুমতি দেওয়া হয়নি, তাহলে রাস্তায় হাজারের বেশি স্লিপার বাস চলছে কিভাবে? আমাদের এখান থেকে সিঙ্গেল টেকার যেটা নর্মাল বাস হিসাবে রেজিস্ট্রেশন করেছে। আমরা অভিযোগ পেয়েছি যে পরবর্তীতে তারা এটা বডিটাকে চেঞ্জ করে ডাবল টেকার করেছে, প্লাস ডাবল টেকার না স্লিপারও বানিয়ে ফেলেছে। এখনও স্লিপারের অনুমোদন দেয়নি। সেক্ষেত্রে আমরা যে গাড়িগুলো তথ্য পেয়েছি সেগুলো আমরা রেজিস্ট্রেশন বাতিল করেছি। ওয়ার্কশপগুলোতেও অভিযান করব যেখানে যে ইনলিগালি তৈরি করছে। এদিকে বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির ভাষ্য, যাত্রীদের আরামায়েশের কথা ভেবেই এই সার্ভিস পরিচালিত হচ্ছে। আইনি লড়াইয়ে স্লিপার বাসের বৈধতা পাবেন এমন আশাও তাদের। যাত্রীরা আরামায়েশে জার্নি করছে, অবৈধ বলার আমি কোনো সুযোগ দেখি না। খন্দকার আব্দুল্লাহ সাহেব আবেদন করছে, ওনার আবেদনের প্রেক্ষিতে তখনকার গভর্নমেন্ট এটা বন্ধ করছে। আমরা আলোচনা করতেছি, এই সরকার এটা অনুমতি দিয়ে দেবে ইনশাআল্লাহ, আমরা আশা করি। হাইওয়ে পুলিশ বলছে কোন গাড়িগুলো অবৈধ তা বিআরটিএ থেকে অবহিত করলে ব্যবস্থা নেবেন তারা। যোগাযোগ বিশেষজ্ঞ মোহাম্মদ হাদিউজ্জামান অবশ্য দায়ী করছেন বিআরটিএকেই। বুয়েটের এই অধ্যাপক মনে করেন রেজিস্ট্রেশন দিয়েই দায় সারছে অভিভাবক প্রতিষ্ঠানটি, নেই কোনো তদারকি। বিআরটিকে বুঝতে হবে তারা কিন্তু অথরিটি, তারা শুধুমাত্র নিবন্ধন দেওয়ার কাজ তাদের না। তাহলে অথরিটির দায়িত্ব হচ্ছে তদারকি করা, নিয়ম ব্যত্যয় করে এই যে ডবল ডেকার বাস তৈরি হচ্ছে সিঙ্গেল ডেকের, তাহলে সেটা আপনার বন্ধ করতে হবে।
স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চেয়ে 2025 সালের জানুয়ারিতে রিট করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান। গেল জুলাইয়ে শুনানি শেষে বিআরটিএ, হাইওয়ে পুলিশ ও স্লিপার বাস মালিক সমিতির কাছে তথ্য চেয়েছেন আদালত। শুনানির সময় একটা বিষয় সামনে আসলো, একই রেজিস্ট্রেশন নাম্বার একাধিক বাস চলছে। হয়তো দেখা গেল একটা বাস নন এসি, একটা বাস এসি। আবার এটাও আমরা ছবি দেখেছি, একটা বাসের রেজিস্ট্রেশনে একটা বাস চলছে ঢাকা টাঙ্গাইল রুটে, আর একটা চলছে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে। প্রশ্ন এখন, সড়কে এত প্রাণনাশের পরেও কি ঘুম ভাঙবে বিআরটিএর? নিরাপদ সড়কে নিরাপদ যাত্রা, জাতির এইটুকু চাওয়া পূরণ হবে কবে? তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। কাওয়ালি গান বাংলা সংস্কৃতিকে ধারণ করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব আয়োজিত কাওয়ালি সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের আয়োজন পেশাগত উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে। মন্ত্রী জানান, কাওয়ালি উপমহাদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে তারা দেশীয় সংস্কৃতি চর্চা ধারণ করে না। এ সময় মন্ত্রী পারস্পরিক ধর্মীয় মূল্যবোধ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। কাওয়ালির মতো এরকম একটা সংস্কৃতির চর্চা আমাদের উপমহাদেশে ইসলামের মতো শান্তির ধর্ম প্রচারের একটা বড় মাধ্যম হিসাবেই কাজ করেছে। সর্বশক্তিমান কোনো একটা ভয়ঙ্কর বিচারক নন, তিনি তার সৃষ্টির সঙ্গে প্রেমের সম্পর্ক ধারণ করেন। কাওয়ালির মর্মে মর্মে বাণীতে বাণীতে সে কথাই থাকে। ভারতের স্বাধীনতা দিবসের আগেই দিল্লি হাইকোর্ট সহ 6 স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার অজ্ঞাত ইমেইলের মাধ্যমে দিল্লি হাইকোর্টে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এতে বলা হয়, 15 আগস্ট দুপুর 2:11 হাইকোর্টে বিস্ফোরণ ঘটানো হবে। এছাড়াও ফোন করে আরও 5টি স্থানে হামলার হুমকি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর সহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন। নাশকতা এড়াতে এসব স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্ভাব্য হামলা ঠেকাতে তল্লাশি জোরদার করেছে পুলিশ। পাশাপাশি ইমেলে উল্লেখ করা 5টি স্থানে পাঠানো হয়েছে ফায়ার সার্ভিসের গাড়িও। তবে এখন পর্যন্ত এসব স্থানে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চলেছে মিশরও। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। মিশরের নিউ আলামিন শহরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে যৌথ সংবাদ সম্মেলনে মন্তব্য করেন তিনি। এর আগে নিজেদের প্রতিরক্ষা আরও জোরদারের লক্ষ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান। তারা জানায়, এই চুক্তির শর্ত অনুযায়ী যে কোনো সদস্য দেশের ওপর সশস্ত্র আক্রমণকে জোটের সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে ফিদান জানিয়েছে, বর্তমানে কিছু বিষয় মূল্যায়ন করছে জোটটি। শীঘ্রই মিশরও আনুষ্ঠানিক অংশীদার হয়ে উঠবে বলে জানান তিনি। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।